যে দুর্গটিতে আমার ভৃত্য আমাকে জোরপূর্বক কারো কোনো অনুমতি ছাড়াই প্রবেশ করাবার জন্য উদ্যোগী হয়েছিল, আমার ক্ষতবিক্ষত শরীর নিয়ে শুধুমাত্র খোলা আকাশের নিচে একটি মাত্র রাত কাটানোর জন্য। দুর্গটি দেখলে মনে হয় যেন এটি ছিল এক রকমের দুঃখ ও আড়ম্বর মিশ্রিত একটা প্রাচীন স্তূপ, এবং এটি অনাদিকাল থেকে তার পাশে থাকা অ্যাপেনিজ পর্বতমালাকে ভ্রুকুটি করে চলেছে। দুর্গটার মধ্যে একটা ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার রয়েছে, যেমনটা আমাদের মিস রেডক্লিফের উপন্যাসগুলিতে হয়ে থাকে। সমস্ত দিক দেখে পর বোঝা গেল যেন এই দুর্গটি ক্ষণস্থায়ীভাবে ও অনেক শেষের দিকে তার কর্তার দ্বারা পরিত্যক্ত হয়েছে। অগত্যা শেষমেশ আমরা নিজেদেরকে সেই দুর্গের একটি ক্ষুদ্রতম এবং সবচেয়ে কম ঐশ্বর্যপূর্ণ ও বিভিন্ন আসবাবপত্রে সজ্জিত একটি ঘরে আস্তানা করলাম। সময় যেন দম ফুরোনো ঘড়ির ন্যায় থেমে রয়েছে। ঠান্ডা হাওয়া চারিদিক থেকে শোঁ শোঁ করে বয়ে চলেছে। একটু পরে লক্ষ্য করলাম যে ঘরে আমরা রয়েছি সেটি একটি মিনার, এবং এর মধ্যে রয়েছে যেখানে আলো ঠিকঠাক পৌঁছায় না। ঘরটি সাজসজ্জায় সমৃদ্ধ হলেও জরাজীর্ণ। ৮০ বছর বৃদ্ধের রাজার উপর ঝকঝকে অলংকার পরিয়ে দিলে যেমনটা দেখায়, ঠিক তেমনি। এর প্রাচীরগুলিতে ঝুলছে অতি সূক্ষ্ম কারুকার্য করা পর্দা। ঘরটিকে অলঙ্কৃত করা হয়েছে নানাবিধ বিচিত্র সব বংশ পরম্পরায় বিজিত এবং যুদ্ধের জয়ের স্মৃতিচিহ্ন সমূহ। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই ঘরের পেইন্টিংসগুলি, যার সংখ্যা সবচেয়ে বেশি। এই ছবিগুলির বিশেষত্ব হলো যে এগুলি আরবীয় শৈলীর বিশুদ্ধ সোনার বাঁধন কাঠামো দিয়ে বাঁধানো রয়েছে। পেন্টিংগুলি শুধু দেওয়ালে নয়, বরং ঘরের প্রতিটি কোণায় রয়েছে। এই ব্যাপারটা একটু খটকা লাগলো, যে কেন কেউ এত ছবি রাখবে। পেন্টিংগুলির মায়াবী সৌন্দর্যে আমি প্রতি মুহূর্তে মুগ্ধ হচ্ছি। তাদের টানে আমার স্মৃতিশক্তির লোপ পাওয়ার উপক্রম। কখন রাত্রি নেমে এলো বুঝতে পারিনি। সেই মুহূর্তে পেড্রো ঢুকলো। পেড্রো, ঘরের শাটারগুলো বন্ধ করে দাও। ইয়েস মাই লর্ড, পেড্রো বলল। মাই লর্ড, মোমবাতির স্টিকগুলো জ্বেলে দিই। হ্যাঁ দাও, আমি বললাম। পেড্রো সমস্ত মোমবাতির স্টিকগুলির জিহ্বাতে আগুন দিয়ে দেয় এবং সেগুলি দপ করে জ্বলে ওঠে, এবং কালো ভেলভেটের কার্টেনগুলি, যেটার একটা অংশ দিয়ে আমার বিছানার মধ্যে লাগা ছিল, সেটা ঝেড়ে দেয়। পেড্রোকে বললাম যে সে যেন ডাকলে সাড়া দেয়। পেড্রো তারপর চলে যায়। রাত্রি নেমে এলো। আমার কিছুতেই ঘুম আসছে না। সব সময় মাথায় শুধু ছবিগুলি ঘুরছে। হঠাৎ বালিশের পাশে থেকে একটা ডায়েরি, সেটা খুলে দেখি যে ঘরের যতগুলি ছবি রয়েছে সেগুলির সম্বন্ধে এই ডায়েরির মধ্যে বর্ণনা ও সমালোচনা দুটোই করা হয়েছে। আমি শুয়ে শুয়ে পড়তে শুরু করলাম। লং লং আই রিড অ্যান্ড ডিভাউটলি আই গেজড। যতই পড়ছি ততই দেখছি, এবং আরো মুগ্ধতায় আমার মন ভরে উঠছে। কালো চামচিকের
মতো সময়টা যে কখন উড়ে গেল বুঝতেই পারিনি। মোমবাতির স্টিক সরালাম যাতে আরো ভালো করে পড়তে পারি। পরক্ষণেই ঘটল ঘটনাটা, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মোমবাতি সরাতেই তার আলো গিয়ে পড়ল ঘরের একটা কোণে থাকা কুলুঙ্গির দিকে, যেটা এতক্ষণ অন্ধকারে ঢাকা ছিল। কুলুঙ্গির কাছে গিয়ে চমকে উঠলাম। একটা ছবির মধ্যে সুন্দরী তরুণী, যে সদ্য যৌবন পর্যায়ে পা দিয়েছে। সুন্দরী নারীর পোর্ট্রেটটির দিকে তাকাতেই লজ্জায় ও উৎসাহে ও ভয়ে আমার চোখ বন্ধ হয়ে গেল। ছবিটির থেকে আসা অদ্ভুত আভা আমার চোখের পাতাকে ভারী করে দিচ্ছিল। বেশিক্ষণ তাকাতে পারিনি। তারপর ধীরে ধীরে সাহস করে আবার চোখ খুললাম। এবারে পলকহীনভাবে মোহিত দাসের মতো তার দিকে তাকিয়ে আছে। নেশার মতো ধীরে ধীরে তরুণীর সৌন্দর্য আমার মস্তিষ্কের চেতনাকে গ্রাস করতে শুরু করলো। মোমবাতি থেকে যে একটুকু আলো আসছিল সেগুলি নিভে গেল। মনে হতে লাগলো যেন আমি এক অন্য রিয়েলিটিতে চলে এসেছি, লৌকিক জগতের নিয়ম যেখানে কাজ করে না। বার কেন মনে হচ্ছে, কেন এক চরম বেদনার গল্প যেন তরুণীর উজ্জ্বল চোখের চাহনি থেকে আমাকে শোনাতে চাইছে। নিজেই বলে উঠলাম, তুমি কে সুন্দরী নারী, বলো প্লিজ তুমি কে? এরপর ছবিটা খুব ভালো করে দেখতে লাগলাম। ছবিটির শৈলী, কাঁধ ও মাথার ধরন দেখে মনে হচ্ছে যে এটি একটি ভিগনেট স্টাইলে আঁকা, যেমন হেডস অফ সুলি। হাতগুলি, বক্ষদ্বয় এবং চুলের শেষের জায়গাটা সোনালি আভায় অস্পষ্ট কিন্তু খুব গভীর আলো ছায়ার খেলা রয়েছে, যেগুলি দিয়ে ব্যাকগ্রাউন্ডটি আঁকা হয়েছে। ছবিটির বাইরের ফ্রেম উপবৃত্তাকার, অর্থাৎ ওভাল। ছবিটি খুবই উচ্চমানের মুরি স্টাইলে, এর সূক্ষ্ম কারুকার্য রয়েছে। শিল্পকলায় এর থেকে ভালো নিদর্শন আর হতে পারে না। আমি এরপর বিছানায় শুতে গেলাম, কিন্তু ছবিটির প্রাণবন্ত মুখের ভাব আমাকে বিভ্রান্ত করতে শুরু করলো। আমি বশীভূত হয়ে অজানা আতঙ্কে আমার সারা শরীর দিয়ে শিহরণ বয়ে গেল। ঘুম আর হচ্ছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেই ডায়েরি খুললাম। এই ডায়েরি সেই পৃষ্ঠাতে গেলাম যেখানে এই ওভাল পোর্ট্রেটের, এই সুন্দরী নারীর পোর্ট্রেটের নিয়ে লেখা রয়েছে, এবং তাতে যা পড়লাম তা দিয়ে আমার সব রক্ত হিম হয়ে গেল। ডায়েরিতে লেখা আছে এইরূপ: She was a maiden of rarest beauty, and not more lovely than a full of glee. মেয়েটি অনেক সুন্দর। তার জীবন ঠিকঠাকই চলছিল, কিন্তু তার জীবনে অন্ধকার নেমে এলো সেই সময় যখন সে এক চিত্রকরকে প্রেম করে বিয়ে করল। এই চিত্রকর নিজের চিত্রকলাকে এতটাই ভালোবাসত যেন এটি তার প্রথম স্ত্রী। এই সুন্দরী রমণী, যার অতুলনীয় হাসি, যার সবকিছু আলোকময়, তার সৌন্দর্য হরিণীর মতো প্রাণবন্ত, তবে মেয়েটি শুধুমাত্র শিল্পকলাকে ঘৃণা করত, কারণ মূলত এটির জন্যই সে তার স্বামীর সাথে সময় কাটাতে পারত না। তাই শিল্পকলা ছিল তার সতীনের তুল্য। কিছুদিন এইভাবে চলতে থাকে। তারপর হঠাৎ একদিন, মাই লাভ, আমি তোমার একটা ছবি আঁকতে চাই। আমি জীবনে বহু ছবি এঁকেছি, কিন্তু আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবিটি তোমাকে দিয়ে আঁকতে চাই। তুমি আমার মডেল হয়ে যাও। তোমাকে আমি একটা ছবিতে আঁকতে চাই।
মেয়েটি সম্মতি দেয় এবং ভাবে যে সেই সুযোগে সে তার প্রেমিকের সঙ্গে সময় কাটাতে পারবে। বসো মাই লাভ এখানে, আমার আঁকা সম্পূর্ণ না হওয়া অবধি এখান থেকে উঠবে না কিন্তু। মেয়েটি হ্যাঁ বলে সম্মতি দেয়। দিনের পর দিন মেয়েটি না খেয়ে বসে থাকে জরাজীর্ণ অন্ধকারময় ঘরে এবং চিত্রকর ছবিটি আঁকতে থাকে। আঁকার নেশায় চিত্রকরের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে ভুলেই যায় যে একা অন্ধকারে ঘরে না খাওয়া দাওয়া করে মেয়েটির শরীর থেকে প্রাণ ধীরে ধীরে শুষে শুষে নিচ্ছে ওই ছবিটি। মেয়েটি কোনো অভিযোগ না করে হাসি মুখে দুঃখ চাপা দিয়ে বসে থাকে। মাই লাভ, হলো না পুরোটা, কাজটা আরও শুরু করতে হবে। মেয়েটি হ্যাঁ বলে। ধীরে ধীরে ছবিটি পূর্ণতা লাভ করতে থাকে এবং তরুণীর স্বাস্থ্য আরও খারাপ থেকে খারাপ হতে থাকে। চিত্রকর এতটাই মগ্ন হয়ে যায় যে আর সে প্রেমিকার দিকে তাকাবার সময় পর্যন্ত পায় না। এভাবে অনেক সপ্তাহ পেরিয়ে যায় এবং শুধুমাত্র মুখের একবার একটা ব্রাশের স্ট্রোক এবং চোখের আভা বাকি থাকে। সেই সময় তরুণীর আত্মা পাশে থাকা ল্যাম্পের লেলিহান শিখার মতো দপ দপ করে নিভে যায়। এরপর চিত্রকর শেষ ব্রাশ মুখে দেয় এবং শেষ আভা চোখে দেয় এবং সেই তরুণীর চিত্রে প্রাণ ফুটে আসে। মোহিত হয়ে সে কিছুক্ষণ চিত্রের দিকে তাকিয়ে থাকে। This is indeed life itself. This is indeed life itself. My love, ছবিটি কমপ্লিট হয়েছে। মাই লাভ, মাই লাভ, মাই লাভ। মেয়েটি কোনো সাড়া না পেয়ে চিত্রকর পাশ ফিরে যেটা দেখে তাতে সে কাঁপতে শুরু করে এবং ভয়ে স্তম্ভিত হয়ে নিচে পড়ে যায়। সে দেখে তার প্রেমিকা মারা গেছে। She is dead. She is dead. শুনছিলেন এডগার অ্যালান পোর লেখা দ্য ওভাল পোর্ট্রেট। যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।